আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, স্বাগত জানাচ্ছি লিজেন কেয়ার কর্তৃক আয়োজিত আজকের জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য কোশ্চেন সলভিং অংশে। তোমরা এই মুহূর্তে যারা যুক্ত হচ্ছ বা অনেকে এই মুহূর্তে ক্যাম্পাসে যে জায়গায় তুমি ছিলা ওই জায়গায় আছো, টেনশনে আছো, তোমার কয়টা প্রশ্ন হয়েছে, আদৌ তুমি চান্স পাবা কিনা, তোমাদেরকে প্রথমে একটা আশার বাণী শুনিয়ে রাখতে চাই। বিভিন্ন প্ল্যাটফর্মে তাড়াতাড়ি আনসার দিতে গিয়ে অনেকে ভুল উত্তর প্রদান করে থাকে। তোমরা এই বিষয়টাকে একটু গুরুত্ব দিয়ে দেখবা, এই কারণে যে হয়তো কোনো ধরেন কোনো প্রতিষ্ঠান তাড়াতাড়ি উত্তর দিতে গিয়ে ভুল উত্তর দিয়েছে, তোমার উত্তরটা কিন্তু তুমি রাইট, কিন্তু কোন প্রতিষ্ঠান ভুল উত্তর দিয়েছে, তার এটার সাথে উত্তর না মিলার কারণে তোমার মন খারাপ হতে পারে। সো যদি তুমি সঠিক উত্তরটা জানতে চাও, অবশ্যই তোমাকে চোখ রাখতে হবে বাংলা অংশের নিয়ামুল স্যারের ক্লাস, এবং পরবর্তী অংশে যুক্ত হবে আমাদের রায়হান স্যার। পরবর্তীতে জিকে অংশে থেকে তুমি ব্যাখ্যামূলক উত্তরগুলো একটু পেয়ে যাবা, কারণ ব্যাখ্যা দিলে কি হয়, তোমার কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে, তুমি হয়তো ভুলটা থেকে তুমি শুধরাতে পারবা। এটা পরীক্ষা যেমন হোক না কেন, তুমি তোমার সঠিক উত্তরগুলা এট এ গ্লান্স একটু মিলিয়ে নাও, ঠিক আছে? আমি আর কথা বাড়াবো না, তোমাকে ছোট্ট আরেকটা কথা বলি, তোমার ফয়সালাকারী কে? আল্লাহ। ভরসা রাখতে হবে কার উপরে? আল্লাহর উপরে। ভাই, ন্যাশনাল ইউনিভার্সিটিতে চান্স না পাইলে তোমাকে সুইসাইড করতে হবে, মরে যেতে হবে, এমন কোনো কথা নেই। আমি বিগত বছরগুলোতে দেখেছি ডিগ্রিতে পড়েও পরবর্তীতে বিসিএস প্রশাসন ক্যাডারে চাকরি পেয়েছে। তার মানে কোন ইউনিভার্সিটি তোমার গন্তব্য ঠিক করবে না পরবর্তী লাইফের, তুমি নিজে ফ্যাক্টর। সবকিছুর জন্য ভরসা রাখবা কার উপরে? আল্লাহর উপরে। সেটা সেই ভরসা থেকে আজকের ক্লাসটা আমি শুরু করে দিলাম। 1 নাম্বার কোশ্চেনটা তোমাদেরকে যদি একটু বলি, তাহলে তোমরা একটু দেখো 1 নাম্বার কোশ্চেনটা। আমার এ ঘর ভাঙিয়েছে যে বা আমি বাদী তার ঘর, এ পংক্তিতে কি বোঝানো হয়েছে? এই লাইনটা দ্বারা আলটিমেটলি কি বোঝানো হয়েছে, আমাকে কি একটু বলতে পারবা তোমরা? এইটা দ্বারা কি বুঝাচ্ছে সেটা কি একটু বলতে পারবা? এই কবিতাটা প্রথমত কোন কবিতা থেকে নেওয়া হয়েছে তোমরা একটু বলো তো। এটা বেসিক্যালি প্রতিদান থেকে নেওয়া হয়েছে। কোন জায়গা থেকে প্রতিদান নেওয়া হয়েছে? প্রতিদান কবিতাটা জসিম উদ্দিন। জসিম উদ্দিনের জন্ম বাংলাদেশের বৃহত্তর ফরিদপুর জেলার তার জন্ম। তিনি জন্মগ্রহণ করেন 1903 সালে, এবং তিনি ঢাকা ইউনিভার্সিটি টিচার ছিলেন, এবং তার নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা আবাসিক হল রয়েছে, এবং উনি মৃত্যুবরণ করেন 1976 সালে। সবচেয়ে ইন্টারেস্টিং জায়গা যেটা, বেশিরভাগ স্টুডেন্ট জসিম উদ্দিন নামটা লিখতেও ভুল করে। তার মানে জসিম উদ্দিন বানানটা লিখতে অনেকে ভুল করে। জাস্ট জসিম উদ্দিন বানানটা এইভাবে। এই জসিম উদ্দিনের এই কবিতার মাধ্যমে কি বোঝানো হয়েছে? পরোপকার, আত্মগ্লানি, কৃতজ্ঞতা, সর্বংসহা মনোভাব। তোমাদেরকে ছোট্ট করে একটা কথা বলি ভাই, জাস্ট 100% রাইট উত্তর এটা পরোপকার। 100% রাইট উত্তর কি বলতো? পরোপকার। তো সহজ হিসাব, 1 নাম্বার প্রশ্ন, তাহলে রাইট উত্তর কি হবে? 1 নাম্বার এ হবে, 2 এর উত্তর 2 হবে। এরকম যারা চিন্তাধারা করো, তাদের জন্য কিন্তু জাতীয় ইউনিভার্সিটিতে চান্স পাওয়া সম্ভব না। বাট এই প্রশ্নটা অনেক জায়গায় আমি ভুল উত্তর দেখতে পেয়েছি। তোমরা এই জায়গাটা অবশ্যই কনফিডেন্টলি আমি বলছি, 1 এর উত্তরটা কি হবে? পরোপকার। তোমরা ভুল উত্তর দেখে মন খারাপ করবা না, বড় ভাই হিসাবে আমার কাছে দায়িত্ব তোমাদের ভুলটা ঠিক করে নেয়া। হ্যাঁ, আচ্ছা। আমাদের মুশফিক স্যার সালাম দিয়েছেন, স্যার জানতে চেয়েছেন যে স্যার আজকে কি ম্যানেজমেন্টের কোশ্চেন সলভ হবে না? ঠিক আছে, আচ্ছা। এবার দেখো 2 নাম্বার প্রশ্নটা দেখো কি আছে। সেটা 2 নাম্বার প্রশ্নটা আছে কোন কবির রচনা। প্রশ্নটা এটা 2 নাম্বার কোশ্চেনটা, মানসী, সোনার তরী, বলাকা লেখা কাব্যগ্রন্থ কোন কবির রচনা? মানসী রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ। এই মানসী কাব্যগ্রন্থটাকে বলা হয় রবীন্দ্রনাথের অনুবিশ্ব। সোনার তরী এটা তোমাদের পাঠ্যসূচিতে আছে। বলাকা রবীন্দ্রনাথের একটা গতিবাদের কবিতা। বলাকা কাব্যগ্রন্থটা রবীন্দ্রনাথের একটা
গতিবাদের কবিতা লেখা কাব্যগ্রন্থগুলা কোন কবির রচয়িতা? রবীন্দ্রনাথ ঠাকুরের রচয়িতা। আল মাহমুদের অনেক বিখ্যাত কবিতা আছে, সোনালী কাবিন আছে, আলাউদ্দিন আল আজাদের বিখ্যাত রচনা আছে 23 নম্বর চলচ্চিত্র। হাসান হাফিজুর রহমানের কথা আর কি বলবো। তার মানে হচ্ছে অপশন সহ ব্যাখ্যা করে দিচ্ছি। 2 এর উত্তরটা কত হবে? 100% কত হবে? 4। কত নাম্বার বলো তো? 4। 100% কত হবে? 2 এর উত্তরটা কত হবে? 4। আরেকটা পরিসংখ্যান তোমাদেরকে একটা কথা বলি, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আমি নেয়ামুল সেলুট জানাতে চাই। বাংলা অংশের টোটাল সবগুলা অংশ থেকে আজকের এই জাতীয় বিশ্ববিদ্যালয় 20টা কোশ্চেন সংযোজন করেছে। তোমাদেরকে না বলে পারছি না। এই যে দেখো হচ্ছে ব্যাকরণ, তোমরা কি কেউ বলতে পারবা যে আসলে ব্যাকরণ অংশ থেকে কয়টা প্রশ্ন এসেছে? তোমরা কেউ কি বলতে পারবা ব্যাকরণ অংশ থেকে কয়টা প্রশ্ন এসেছে? ব্যাকরণ, এই যে দেখো ব্যাকরণ অংশ থেকে কয়টা প্রশ্ন এসেছে তোমরা একটু বলতে পারবা? তারপরে হচ্ছে মুখস্থ অংশ থেকে কয়টা প্রশ্ন এসেছে, কবিতা থেকে কয়টা প্রশ্ন এসেছে, গল্প থেকে কয়টা প্রশ্ন এসেছে, উপন্যাস থেকে কয়টা প্রশ্ন এসেছে, নাটক থেকে কয়টা প্রশ্ন এসেছে? তোমাদের অনেকেরই হচ্ছে এই কনসেপ্টটা নেই। এই মুহূর্ত পর্যন্ত 400 জন পরীক্ষার্থী আমাদের সাথে যুক্ত হয়েছে। ইনশাল্লাহ তোমাদের প্রত্যেককে লিজেন কেয়ারের পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। এই যে লিজেন কেয়ারের জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে গাইডটা রয়েছে, এই গাইডটা থেকে সবগুলা প্রশ্ন বাংলা অংশের প্রশ্ন কমন পড়েছে। তো ব্যাকরণ অংশ থেকে টোটাল 4টা প্রশ্ন এসেছে, তোমরা একটু মিলিয়ে নাও 4টা। মুখস্থ অংশ, এটা কোনো টিচার পড়াবে না। মুখস্থ অংশ থেকে কয়টা প্রশ্ন এসেছে? 3টা অংশ এসেছে। গল্প যেটা হচ্ছে গদ্য থেকে কয়টা প্রশ্ন এসেছে? 4টা প্রশ্ন এসেছে। এরপরে দেখো কবিতা, আনবিলিভেবল, ট্রিমেন্ডাস যেটাকে বলবো আমি, 6টা প্রশ্ন এসেছে। আনবিলিভেবল, এটা তোমাদের সম্পূর্ণ চিন্তা চেতনার বাইরে ছিল। টোটাল 20টা কোশ্চেনের মধ্যে 1/3 কোশ্চেন আসছে হচ্ছে কবিতা থেকে। তারপরে দেখো হচ্ছে উপন্যাস থেকে 2টা প্রশ্ন এবং নাটক থেকে কয়টা প্রশ্ন আসছে? 1টা। এই কম্বিনেশনটা বলার পিছনে কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে কোনটা একটু বলো তো? জাতীয় ইউনিভার্সিটি কতটা স্ট্যান্ডার্ড কোশ্চেন করে সেটার একটা পরিসংখ্যান তোমাদের সামনে তুলে ধরলাম। কারণ প্রত্যেকটা অংশে তারা হাত দিয়েছে, এজন্য আবার জাতীয় ইউনিভার্সিটিকে কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ দিতে চাই। ঠিক আছে, এবার দেখেন হচ্ছে পরবর্তী 3 নাম্বার কোশ্চেনটার মধ্যে আমি একটু চলে যেতে চাই। দেখো 3 নাম্বার কোশ্চেনটা হচ্ছে ঘুম নেই পূর্বাভাস মিঠে করা অভিযান কোন কবির রচনা? এটা হচ্ছে ডেফিনেটলি হচ্ছে সুকান্ত ভট্টাচার্য। সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক নিবাস হচ্ছে বর্তমানে বাংলাদেশে হচ্ছে গোপালগঞ্জে। তিনি হচ্ছে কিশোর কবি, উনি মূলত বেঁচে ছিলেন, তোমরা বইতে পড়েছো 21 বছর, বাট মূলত বেঁচে ছিল হচ্ছে 20 বছর 9 মাস। তার সাহিত্যিক ছদ্মনামটা হচ্ছে শ্রী সুচার্য। কি বলতো? শ্রী সুচার্য। তার সাহিত্যিক ছদ্মনামটা হচ্ছে শ্রী সুচার্য। এটা আসলে তোমাদের বইতে নেই। তার ছদ্মনাম হচ্ছে কি? শ্রী সুচার্য। তার মানে হচ্ছে খেয়াল করো 2 এর উত্তরটা কত হবে? 4। তারপরে হচ্ছে 3 এর উত্তরটা কত হবে বলতো? 3। এবার 4 নম্বরটা দেখো, 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং, এই পংক্তির রচয়িতাকে? তার মানে হচ্ছে তোমরা দেখবা এটা হচ্ছে ফেব্রুয়ারি 1969-এর একটা কবিতার উক্তি। এই উক্তির আকার শামসুর রহমান। তোমাদেরকে সাথে একটা ছোট্ট করে কথা বলে রাখি, আমাদের জাতির মনন, মেধা বিকাশের মনন বলা হয় বাংলা একাডেমিকে। এই বাংলা একাডেমির মূল ভবনের নাম হচ্ছে কবি শামসুর রহমান মিলনায়তন। তার মানে হচ্ছে তার বাড়ি হচ্ছে নরসিংদী জেলার পাড়াতলী গ্রামে, কিন্তু তিনি জন্মগ্রহণ করেন বর্তমান পুরান ঢাকার মাহতটুলি এলাকায়। অনেকগুলো তথ্যই বলে ফেললাম। তার মানে হচ্ছে 4 উত্তরটা কত হবে? 4। 4 উত্তরটা কত হবে? 4 নাম্বার হবে। দুষ্ট ছেলের এরকম বলে শামসু এখন জেলে ডট 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 কোবাবে এখন, কোবাবে একটু পরে রায়হান, মানে ইংরেজি প্রশ্ন নিয়ে কোবাবে আর কি। 5 নাম্বার কোশ্চেনটা যেটা বলতে চাই, 5 নাম্বার কোশ্চেনটা কি আছে একটু দেখো। কমল বন শব্দের অর্থ কি? কমল বন, কমল বন শব্দের অর্থ কি? তার মানে এটা 100% হচ্ছে কমল মানে কি? পদ্ম। তার মানে এটাও একটা সমার্থক শব্দ থেকে উত্তর এসেছে, চাইলে তুমি টেকনিক্যালি দিতে পারো। ঠিক আছে,
কমল বন। ঠিক আছে, এই 5টা প্রশ্নের ভিতরে তোমাদের কার কয়টা হয়েছে একটু আওয়াজ দাও তো। 5টা প্রশ্নের ভিতরে কার কয়টা হয়েছে একটু আওয়াজ দাও। এই 5টার ভিতরে 5টা যার হয়েছে তাকে আজকে দুপুরবেলার লাঞ্চের দায়িত্ব, লাঞ্চের অফার করছি আমি। ঠিক আছে, কোনো পার্সেলের সিস্টেম নাই, সরাসরি এসে খেতে হবে। এই 5টায় 5টা যার হয়েছে সে একটু আওয়াজ দাও, কারণ তাকে আজকে দুপুরে লাঞ্চের ব্যবস্থা করব আমার সাথে। ঠিক আছে, লাঞ্চ উইথ নিয়ামুল, টাকা দিবে রায়হান স্যার। ঠিক আছে, ওকে। এবার দেখো 6 নাম্বার প্রশ্ন দেখো, কোন শব্দটি বানানে ভুল লেখা হয়েছে। আসলে এটার ব্যাখ্যা না দিয়ে আমি পারছি না, এটা হচ্ছে স্টুডেন্টদের সাথে জালিয়াতি করা হবে যদি এটার ব্যাখ্যা আমি না দেই। ঠিক আছে, ব্যাখ্যাটা আমাকে দিতেই হবে। যেমন দেখুন, কোন শব্দটি বানানে ভুল লেখা হয়েছে। ঐতিহ্য বানানটি ভুল, ভুল ভুল কথা বলা হয়েছে। উজ্জ্বল বানানটা ঠিক আছে, ঐতিহ্য বানানটা ঠিক আছে। আকাঙ্ক্ষা এবং আকাঙ্ক্ষা এই দুইটা নিয়ে স্টুডেন্টরা কনফিউশন হওয়ার পিছনে কারণ হচ্ছে, আমরা জানি বর্গের নাসিক্য বর্ণগুলা ও ইয় মূর্ধন্য ন দন্তান্ন ন ম অনুসার তার নিজ বর্গের বর্ণের সাথে কি হবে বলেন তো। এই সন্ধি বিচ্ছেদের সময় এই বর্ণগুলোর পরিবর্তে কি হবে, ম হসন্ত হবে। এটা একটা নিয়ম আছে। যেমন দেখো হচ্ছে শঙ্কা, একটা শব্দ লিখলাম কি বলতো, শঙ্কা। তাহলে এই যে বর্গের নিজ বর্গের বর্ণটা ওটা তার নিজ বর্ণের কি হয়ে যাবে, ম হয়ে যাবে। তাহলে সংযোগ কি বলতো, কা। এটা একটা নিয়ম, সন্ধি বিচ্ছেদ তোমরা পড়েছো। বাট এই জায়গাটাকে সঠিক ব্যাখ্যা দিতে হলে তোমাকে আরেকটু চিন্তা করতে হবে ডিপলি। তুমি একটু চিন্তা করো তো, তুমি যখন হচ্ছে নত্যবিধান পড়েছো বা সত্যবিধান পড়েছো, বিশেষ করে নত্যবিধান দেখবা বর্গের নাসিক্য বর্ণগুলা তার নিজ বর্গের বর্ণের সাথে যুক্ত হবে। তার মানে হচ্ছে খেয়াল করো, এই যে মূর্ধন্য নটা তার নিজ বর্গের বর্ণ ট ঠ ড ড মূর্ধন্যের সাথে কি হবে, যুক্ত হবে। যেমন আমি বলতে পারি কণ্ঠ, কাণ্ড, দণ্ড নিজ বর্গের বর্ণের সাথে যুক্ত হবে। তাহলে এই আকাঙ্ক্ষা বর্ণটার মধ্যে দেখো হচ্ছে এই যে ও এর সাথে ক খ গ, ক খ গ গহ, তারপরে কি ও। এই যে দেখো ও বর্ণটার সাথে খ যুক্ত হবে, এটাই কি বলতো, স্বাভাবিক। এটাই কি বলতো, স্বাভাবিক। এটাও কিন্তু হচ্ছে রাইট হওয়ার কথা। এটাও কিন্তু স্ট্রাকচার অনুসারে, বাংলা ব্যাকরণের নিয়ম অনুসারে 1 নাম্বারটা রাইট হওয়ার কথা। কিন্তু আকাঙ্ক্ষা শব্দটা এসেছে সংস্কৃত কাঙ্খ ধাতু থেকে। কোন ধাতু থেকে, কাঙ্খ। কোন ধাতু থেকে এসেছে, কাঙ্খ। এই আকাঙ্ক্ষা বানানটা হচ্ছে সংস্কৃত ব্যাকরণের নিয়ম অনুসারে হয়েছে বিদায় এই বানানটা বাংলার নিয়ম অনুসারে সঠিক ধরলেও কিন্তু রাইট উত্তর দিতে হবে এইটা। কারণ হচ্ছে এটা সংস্কৃত কাং ধাতুর নিয়ম অনুসারে আকাঙ্ক্ষা শব্দটি গঠিত। এই কারণে এটাই হচ্ছে 6-এর উত্তরটা কত হবে, 2। 6-এর উত্তরটা কত হবে বলেন তো, 2 হবে। কত হবে, 2। আচ্ছা, এই মুহূর্তে দেখো 6-এর উত্তরটা, সরি 6-এর উত্তরটা হচ্ছে কোন শব্দটি বানানে ভুল লেখা হয়েছে। সরি, ভুল লেখা হয়েছে, এই কারণে 6-এর উত্তরটা 1 হবে। কত হবে বলতো, 1। কত হবে, 1। এবার 7 নাম্বার প্রশ্নটা একটু দ্রুত ধরে যাচ্ছি। সত্যবিধান অনুসারে কোন বানানটি শুদ্ধ। কোন বানানটি কি বলেন তো, শুদ্ধ। কোন বানানটি কি বলতো, শুদ্ধ। 7 নাম্বার বানানটা, 7 নাম্বারটা জানতে চাওয়া হয়েছে কোন বানানটা কি বলতো, শুদ্ধ। মানে কোন বানানটি সঠিক। দেখেন, রি র মূর্ধন্য স এর পরে, রি র মূর্ধন্য স এর পরে কোন ন হবে, মূর্ধন্য ন হবে। র এর কয়টা ভার্সন, 3টা ভার্সন। রটা কখনো রেফের কাজ করে, কখনো রফলার কাজ করে, কখনো হচ্ছে বর্ণের কাজ করে। র এর কয়টা ভার্সন কাজ করে, 3টা। কখনো রটা রেফ হিসাবে কাজ করে, যেমন ধর্ম, বর্ম বা হচ্ছে কর্ণ। রফলা হিসাবে প্রেম, রাষ্ট্র, প্রেমিকা, অনেক কিছু বলা যায়। বর্ণ হিসাবে আমার গরম লাগছে, নরম নরম হাত, নরম কাজ করে। বাট আকর্ষণ শব্দটার মধ্যে দেখেন আপনি, রি র মূর্ধন্য স এর পরে কোন ন হবে, মূর্ধন্য ন হবে। আকর্ষণ, এটাকে ভাঙলে আজ ক, আক অর, এই জায়গায় হচ্ছে র এর পরে কোন ন হবে, মূর্ধন্য ন হবে।
তার মানে হচ্ছে এই যে 7-এর উত্তরটা কত হবে? 1। 7-এর উত্তরটা কি হবে বলেন তো? 1 হবে। এবার 8 নাম্বার প্রশ্নের উত্তরটা কি হবে একটু তোমরা একটু নিজেরাই একটু বলো। 8-এর উত্তরটা কি হবে একটু বলো। আচ্ছা, 8 নাম্বার প্রশ্ন জানতে চাওয়া হয়েছে কোনটি শুদ্ধ বাক্য? কোনটি শুদ্ধ বাক্য? আচ্ছা, 8 নাম্বার হচ্ছে কোনটি শুদ্ধ বাক্য? ছেলেটি ভয়ানক মেধাবী। আচ্ছা, এরকম কি কেউ আমরা বলি? হ্যাঁ, বলতেই পারি, বাট হচ্ছে এটা ভুল বলা হবে। এবার হচ্ছে ছেলেটি সাংঘাতিক মেধাবী, মারাত্মক মেধাবী, এটা আমরা বলি না। যেহেতু হচ্ছে ছেলে, তার মানে কি জায়গায় ছেলে রিলেটেড কোনো তথ্যই আসবে। তার মানে এটা সহজ একটা উত্তর, ছেলেটি অত্যন্ত মেধাবী। মেধাবী শব্দটাকে মডিফায়ার করেছে কি? অত্যন্ত শব্দটা। এবার 9 নাম্বার প্রশ্ন দেখো, এই জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড় না গুণের হিসেবে বড়, এই কথাটি আছে যে রচনায়। এটা তোমরা বাংলা পাঠ্য বইয়ের দ্বিতীয় লাইন, অপরিচিতা গল্পের দ্বিতীয় লাইন, আজ আমার বয়স 27। এ জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড় না হচ্ছে গুণের হিসাবে বড়, এটা অনুপম তার নিজের সম্পর্কে বলতে গিয়ে অপরিচিতা থেকে বলা হয়েছে। তার মানে 9-এর উত্তরটা কত হবে? 3। 9-এর উত্তরটা কত হবে বলো তো? 3। এবার 10 নম্বর প্রশ্নটা দেখো, কার জবানিতে রেইনকোট গল্পের অধিকাংশ ঘটনা বিধৃত হয়েছে? আখতারুজ্জামান ইলিয়াস তো লেখক, উনি না, নুরুল হুদা। এই গল্পের নায়ক চরিত্র বলো? নুরুল হুদা। নুরুল হুদাই আসলে, নুরুল হুদার জবানিতেই মূলত হচ্ছে রেইনকোট গল্পটা হচ্ছে বিধৃত হয়েছে। তার মানে 10-এর উত্তর কত হচ্ছে? 2। 10-এর উত্তর কত হচ্ছে বলেন তো? 2। 10-এর উত্তর কত? 2। এবার দেখেন 10-এর উত্তর 2, তার মানে হচ্ছে এই 10টা থেকে কার কার রাইট হয়েছে একটু বলো। 10টার মধ্যে কার কার রাইট হয়েছে একটু আওয়াজ দাও। 10টার ভিতরে কার কার রাইট হয়েছে একটু আওয়াজ দাও, ঠিক আছে? 10টার ভিতরে কার 10টাই রাইট হয়েছে একটু বলো আমাকে দ্রুত। অলরেডি অনেকেই বলতেছে ভাইয়া 10টার ভিতরে 10টা হয়েছে, ঠিক আছে? এবার দেখো 11 নম্বর কোশ্চেনটা, 18 বছর বয়স কি জানে? 18 বছর বয়স জানে না, কাঁদতে জানে না, মানুষকে হিংসা করতে জানে না, মানুষকে কষ্ট দিতে জানে না, জানে হচ্ছে রক্তদানের পুণ্য। রক্তদানের পুণ্য। তুমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে হয়তো তুমি কোনো একটা ন্যাশনাল ইউনিভার্সিটির কোনো এক হলে থাকবা, দেখবা যে প্রত্যেকটা আবাসিক হলে, ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটির আবাসিক হলগুলাতে রক্ত নিয়ে কাজ করা প্রতিষ্ঠান আছে, বাদন বা হচ্ছে মানবতার জন্য তারা কাজ করে এমন একটা প্রতিষ্ঠান। ঠিক হচ্ছে 18 বছর বয়সকে সুকান্ত ভট্টাচার্য রক্তদানের পুণ্য বলেছেন। 12 নম্বর প্রশ্নটা দেখেন হচ্ছে, মজিদের মোহাম্মদনগর গ্রামে প্রবেশ করাটা কেমন ছিল? আমরা জানি হচ্ছে ইতস্ত করতেছিল না, সে অবধারিত ছিল না, স্বাভাবিক না, সে নাটকীয় ভাবে প্রবেশ করেছে। সে হচ্ছে গ্রামের মধ্যে প্রবেশ করা মাত্রই সে হচ্ছে বলল যে এই জায়গায় একজন বিখ্যাত পীরের কবর রয়েছে, এই গ্রামবাসী পাপী নিকৃষ্ট, তারা হচ্ছে এই মুদাসসের আলীর কবর হচ্ছে, তারা কেন হচ্ছে সম্মান দেয় না, ব্যাপারগুলো এইরকম, ঠিক আছে? এবার দেখো হচ্ছে, তার মানে হচ্ছে 12-এর উত্তরটা হবে কত বলতো? 3। 12-এর উত্তরটা কত হবে বলেন তো? 3। আচ্ছা, এবার দেখেন, সিরাজের পতন কে না চায়? কে না চায়? সংলাপটি কার? আসলে সংলাপটি হচ্ছে বেসিক্যালি কার? হচ্ছে গসিটি বেগমের। কার বলেন তো? মানে হচ্ছে গসিটি বেগম। আসলে গসিটি বেগম কেন সিরাজের বিরোধিতা করবে না? না করার পিছনে তো ভাই আমি ফান করে কথাটা বলছি। দেখুন, যেই সিরাজ, এই গসিটি বেগম ওরফে মেহরুন্নেসা ছোটবেলায় সিরাজকে কোলে পিঠে করে মানুষ করেছে। কোলে পিঠে করে কি করেছে? মানুষ করেছে, ঠিক আছে? তোমাদের ইংরেজি টিচার অলরেডি হচ্ছে আমার মানে হচ্ছে আমাকে ডিস্টার্ব করছে, এই করে উনি হচ্ছে আসলে একটা মানে নির্দিষ্ট সময় পর্যন্ত ওনার নিজেকে কন্ট্রোল করতে পারে সব ক্ষেত্রে আর কি। যখন উনি কন্ট্রোল হারা হয়ে যায়, যে কোনো জায়গায় উনি ঝাঁপিয়ে পড়ে, ঠিক আছে? এই ক্লাসের মধ্যে উনি আসবে, এই জন্য আমাকে বারবার বলতেছে আমার একটু সময় দাও, আমি কিন্তু আউট হয়ে যাচ্ছি। কিসের থেকে আউট হয়ে যাচ্ছে সেটা আসলে আমার বলার মতো ভাষা নাই, তোমরা নিশ্চয়ই ওনার সম্পর্কে জানো, ঠিক আছে? এটার জাতি আজকের দিনে হচ্ছে বাকরুদ্ধ হবাক, ঠিক আছে? এই যে দেখো তোমাদের ভাইয়া অলরেডি টানাটানি শুরু করেছে,
যে কোনো জিনিসের শুরুতে কিন্তু রাহান ভাইয়া টানাটানি শুরু করে, হ্যাঁ, যে কোনো জিনিসের শুরুতে। এবার তোমরা বুঝো কি নিয়ে টানাটানি করে, তার ভাবসাব গেট আপ সম্পর্কে তোমরা বুঝো। যদিও উনি লাল সালু উপন্যাসের কে মজিদ, লাল সালু উপন্যাসের সে কি মজিদ, সে কিন্তু ওই যে যেটা হচ্ছে নায়িকা যে আছে তার মতো কচি 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 কচি, হ্যাঁ আচ্ছা যাই হোক। মানিক বন্দ্যোপাধ্যায় সিরাজের পতন কে না চায়, এই উক্তিটা হচ্ছে গসিটি বেগমের। মানিক বন্দ্যোপাধ্যায়ের গ্রন্থ নয় কোনটি? দেখো হচ্ছে গ্রন্থ নয় বলছে পল্লী সমাজ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চিহ্ন, তারপরে হচ্ছে জননী, জননীটা কার? জননী এই নামে অনেকেই লিখেছে, তার মানে হচ্ছে জননীটা অনেকেই লিখেছে। দিবারাত্রির কাব্য এটা কার একটু বলেন তো, দিবারাত্রির কাব্যটা কার? আপনাদের একটু আওয়াজ শুনতে চাই। দিবারাত্রির কাব্যটা কার একটু বলেন। দিবারাত্রির কাব্যটা কার একটু বলেন তো, আমাকে একটু আওয়াজ দেন। দিবারাত্রির কাব্যটা কার? আমি তো একটু আগে বলেই দিলাম, পল্লী সমাজটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তার মানে হচ্ছে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে বাকি তিনটা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। এরপরে দেখো হচ্ছে 15 নম্বর প্রশ্নটা, লোভ পরিত্যাগ করো তুমি সুখ পাবে, তার মানে এটা কোন বাক্য? যৌগিক বাক্য। কেন? একটা বাক্য যদি আরেকটা বাক্যের উপর ডিপেন্ড করে এটাকে বলা হয় কি বলতো? যৌগিক বাক্য। দেখো রায়হান ভাইয়া আসলে ইংরেজি কোশ্চেন সলভ দিবে, তার মানে ইংরেজি কোশ্চেন সলভটা ডিপেন্ড করতেছে কার উপরে? রায়হান ভাইয়ের উপরে। আবার রায়হান ভাই ডিপেন্ড করে যদিও অনেক কিছুর উপরে, ওই দিকে আমরা না যাই। তার মানে হচ্ছে 15 নম্বর উত্তরটা কি হবে বলতো? যৌগিক বাক্য। বুক পোস্ট এর বাংলা পরিভাষিক শব্দ হচ্ছে খোলা ডাক। কোন ডাক বলতো? বেসিক্যালি খোলা ডাক। কোন ডাক বলতো? হচ্ছে খোলা ডাক, ঠিক আছে, খোলা ডাক। 17 নম্বর কোশ্চেন দেখো, বিদ্রোহী কবিতায় কবি দাবানল হয়ে কি কাকে দাহন করতে চান? এই প্রশ্নটার উত্তরটা হচ্ছে লোকালয় অত্যাচারী বিশ্ব সৃষ্ট। জাস্ট তোমরা এই উত্তরটা অনেক জায়গায় ভুল দেখতে পাওয়া, আমিও অনেক জায়গায় ভুল দেখেছি। কবিতার মূল বইটা যদি তুমি দেখো, কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটা যদি তুমি দেখো, স্পেসিফিক কবিতার মধ্যেই দেয়া আছে বিশ্ব কথাটা। বিশ্বাস না হইলে তুমি হচ্ছে কবিতা বইটা খুলো, মূল পাঠ্য বইটা খুলো, কবিতার মধ্যে উত্তরটা দেয়া আছে। কাজী নজরুল ইসলাম দাবানল দিয়ে মানে আগুনে পুড়িয়ে দিতে চান। কি পুড়িয়ে দিতে চান? সমাজের তথা পৃথিবীর হচ্ছে সকাল অন্যায় এবং দুর্নীতি এবং হচ্ছে ওরে বাটপাট টাইপের ধান্দাবাজ ব্যবসায়ীদের। এরপর দেখেন 18 নম্বর কোশ্চেনটা, রাজা উজির মারা অর্থ কি? যেমন দেখবা তোমাদেরই অনেক বন্ধু, আরে জাতীয় বিশ্ববিদ্যালয় কোন বিশ্ববিদ্যালয়, বাংলায় 20টায় আমার রাইট। পরে যখন হচ্ছে রেজাল্ট দিছে, কি রে তোর কি হয়েছে? তো সব মিলে পাইছি হচ্ছে 10। কেন? কই ইচ্ছা করে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়বো না তো এই। তার মানে মুখে অনেক কিছুই মারা সহজ, ঠিক আছে, বাস্তবতা ভিন্ন। রাজা উজির মারা অর্থ হচ্ছে বড় বড় কথা বলা, চাপাবাজি করা, ঠিক আছে, এই বাংলাদেশ উন্নয়নের জোয়ারে ভেসে গেছে এরকম কিছু আর কি। আমরা একটু ওইদিকে না যাই। 19 নাম্বার, হনন করতে ইচ্ছা হচ্ছে জিজ্ঞাংশ। 19-এর উত্তর কত হবে? 2। কত বলেন তো? 2। সোনার তরী কবিতায় প্রতি স্তবকে কয়টি লাইন আছে? এটা নিয়ে আর কথাটা বলবো। সেটা হচ্ছে সোনার তরী কবিতায় প্রতি স্তবকে লাইন আছে 60টা। কয়টা বলতো? 60টা। বাংলা অংশে আমি সমাধান দেওয়ার চেষ্টা করেছি, ব্যাখ্যা অতটা মনোপুত ভাবে দিতে পারিনি সময় সংক্ষিপ্ততার কারণে। এই মুহূর্তে ইংরেজি কোশ্চেন সলভ দেওয়ার জন্য আমি আমন্ত্রণ জানাবো টানাটানির জন্য বিখ্যাত টিচার আমাদের রায়হান স্যার। অসংখ্য ধন্যবাদ আমাদের নিয়ামুল আনাম বিশ্বাস স্যারকে। অসংখ্য ধন্যবাদ আমাদের নিয়ামুল আনাম বিশ্বাস স্যারকে, যে উনি খুব চমৎকারভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আজকে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার বাংলা অংশের 20টি প্রশ্নের একদম নির্ভুল ব্যাখ্যা স্যার উপস্থাপন করেছেন। তো এখন আমরা শুরু করতে যাচ্ছি, আমরা চলে যাব হচ্ছে এখন ইংরেজি অংশে। এবং আমি শুরুতে একটু আলহামদুলিল্লাহ বলবো যে আমরা অনেকেই জানি যে গতকালকে আমরা ইংরেজি অংশের সমাধানমূলক আমরা কিন্তু একটা সাজেশনমূলক একটা ক্লাস নিয়েছিলাম, ঠিক আছে, ইংরেজি অংশের আমরা একটা ক্লাস নিয়েছিলাম। সো ওই ক্লাস থেকে আমরা দেখেছি যে আলহামদুলিল্লাহ আজকের পরীক্ষায় তোমরা হুবহু টপিকগুলো কমন পেয়েছো, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমি গতকালকে তোমাদেরকে এনাফের ব্যবহারটা বলেছিলাম, ওখান থেকে প্রশ্ন এসেছে।
জেরান্ড পার্টিসিপলের ব্যবহার বলেছি, প্রশ্ন এসেছে। টেন্স বলেছি, প্রশ্ন এসেছে। মোডালস বলেছি, প্রশ্ন এসেছে। ইভেন আমি টেক্সট বুকের ক্ষেত্রে, আমি ফিগার অফ স্পিচের ক্ষেত্রে সনেট সনেট শব্দটা আমি গতকালকে উচ্চারণ করেছি এবং সনেটটা কিন্তু আজকে এসেছে। তার মানে আলহামদুলিল্লাহ গতকালকে যারা আমরা ক্লাস করেছিলাম, ক্লাসটা কিন্তু আমাদের আশা করা যায় যে অনেকেরই কিন্তু কিছুটা হলেও কাজে এসেছে। তো যাই হোক, এখন আমরা চলে যাব হচ্ছে ইংরেজির 20টা প্রশ্নের নির্ভুল ব্যাখ্যা নিয়ে। কেমন? অ্যান্সার তো আমরা সবাই দেখেছি, বাট অ্যান্সার গুলো আসলে সঠিক কিনা সেটা হচ্ছে আমরা আজকে ক্লাসের মাধ্যমে যাচাই করব। 1 নম্বর যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি, শি ইজ নট এ টিনেজার। উনি টিনেজার না। শি লুকস কোয়াইট ড্যাশ নাও। আচ্ছা, মনে রাখবা, একজন ব্যক্তি টিনেজার না তার মানে উনি এখন তরুণ। সহজ কথায় উনি এখন পরিণত, উনি যথেষ্ট পরিণত হয়েছেন। যারা টিনেজার তারা হচ্ছে ধরো অল্প বয়স্ক থাকে এবং তারা আসলে পরিণত থাকে না। আর যারা টিনেজার না তারা কিন্তু পরিণত হয়। পরিণত হওয়া মানেই হচ্ছে গ্রোন আপ। এই যে এখানে যে ফ্রেজটা আমরা দেখতে পাচ্ছি গ্রোন আপ, এটা একটা স্পেশাল ফ্রেজ, ঠিক আছে? গ্রোন আপ। তো গ্রোন আপ শব্দের অর্থই হচ্ছে আপনার পরিণত হওয়া। আচ্ছা, আলহামদুলিল্লাহ, গ্রোন আপ শব্দের অর্থ হচ্ছে পরিণত হওয়া, ঠিক আছে? সো আমরা এখন হচ্ছে আপনার নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন আমরা এখন একটু চলে যাব। নেক্সট কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা এখন একটু দেখব 2 নম্বর কোয়েশ্চেন। 2 নম্বর কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি টু কিপ ওয়ানস কুল ইন অ্যান ইডিয়ম হুইচ মিনস ড্যাশ। আচ্ছা, এটা ইজ অ্যান ইডিয়ম। এটা ইজ হবে। টু কিপ ওয়ানস কুল ইজ অ্যান ইডিয়ম। আচ্ছা, এর মানেটা কি? টু কিপ ওয়ানস কুল এর মানে হচ্ছে কাউকে আপনি শান্ত রাখতেছেন, ঠিক আছে? কারো মাথা ঠান্ডা রাখতেছেন। সো মাথা ঠান্ডা রাখা বা কাউকে শান্ত রাখা, এই অর্থে আমরা ইউজ করব হচ্ছে এই যে অপশন নাম্বার 4, টু রিমেইন কাম। অপশন নাম্বার 4 ব্যবহার করব। অ্যান্সারটা হবে টু রিমেইন কাম, ঠিক আছে? ওকে, আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 3 নম্বর কোয়েশ্চেন। মনে আছে গতকালকে আমি ট্যাগ কোয়েশ্চেনের কথা তোমাদেরকে বলেছিলাম, ঠিক আছে, যে আপনারা ট্যাগ কোয়েশ্চেনটা অবশ্যই পড়বেন। ট্যাগ কোয়েশ্চেনের কথা বলেছিলাম এবং দেখো ট্যাগ কোয়েশ্চেন থেকে প্রশ্ন এসেছে এবং এটা সাধারণ একটা ট্যাগ কোয়েশ্চেন, একদম সাধারণ একটা ট্যাগ কোয়েশ্চেন। এখানে লেখা আছে দ্য বাসেস আর নেভার অন টাইম। তো আমরা জানি আর থাকলে আর নট হয়, তাই না? কিন্তু যেহেতু এখানে নেভার আছে তাহলে আর নটটা হবে না, শুধু আর হবে, মানে আর দে, ঠিক আছে? দ্য বাসেস আর নেভার অন টাইম আর দে। যদি এখানে নেভারটা না থাকতো তাহলে আমি বলতাম আর নট দে। অলরাইট, আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট কোয়েশ্চেন। আমরা আমাদের নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি, পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। সেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 4, 4 নম্বর কোয়েশ্চেন। 4 নম্বর কোয়েশ্চেন, দে ওয়ার এক্সাম্পটেড ড্যাশ দ্য পেনাল্টি। আচ্ছা, এখানে এক্সাম্পটেড ড্যাশ দ্য পেনাল্টি, কোত্থেকে তারা এক্সাম্পটেড হয়েছে পেনাল্টি থেকে, তাই না? দে ওয়ার এক্সাম্পটেড ফ্রম দ্য পেনাল্টি। আচ্ছা, এটা উত্তরটা খুবই সহজ ছিল, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। 5 নম্বর কোয়েশ্চেন, ইউরেকা। আমরা অনেক সময় বলি না যে ধরো তুমি কোনো একটা বিষয় নিয়ে চিন্তা করতেছো বা তুমি কোনো সূত্র খুঁজে পাচ্ছ না, হঠাৎ করে তুমি যদি কোনো একটা সলিউশন পেয়ে যাও, কোনো একটা সূত্র পেয়ে যাও, তখনই কিন্তু তোমরা বলে ওঠো ইউরেকা। ইউরেকা দ্বারা তুমি বোঝানোর চেষ্টা করতেছো ইয়েস আমি এটা খুঁজে পেয়েছি বা আমি এটা পেয়েছি। তার মানে বুঝতেই পারতেছো সঠিক উত্তরটা হচ্ছে অপশন নাম্বার এ, আই হ্যাভ ফাউন্ড ইট। সঠিক উত্তরটা হচ্ছে অপশন নাম্বার এ, আই হ্যাভ ফাউন্ড ইট, ঠিক আছে? কাদের উত্তরটা সঠিক হয়েছে একটু কমেন্ট করে জানিয়ে দাও। কাদের উত্তরটা সঠিক হয়েছে কমেন্ট করে জানিয়ে দাও। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন 6 নম্বরে লেখা আছে কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ। এটা খুব জনপ্রিয় একটা প্রবাদ বাক্য যেটা ছোটবেলা থেকেই তোমরা পড়ে আসতেছো। অর্থাৎ আয় বুঝে ব্যয় করো, তোমার যতটুকু সামর্থ্য আছে ওই সামর্থ্য অনুযায়ী তুমি ব্যয় করো, এর বেশি ব্যয় করো না। তো সেটা কত নম্বর অপশনে আছে আমরা একটু খুঁজে বের করি। এটা কত নম্বর অপশনে আছে আমরা একটু খুঁজে বের করব। আমরা দেখতে পাচ্ছি অপশন নাম্বার সি তে দেয়া আছে। অপশন নাম্বার সি তে দেয়া আছে ইউ শুড স্পেন্ড উইদিন ইউর মিনস। এই যে ইউ শুড স্পেন্ড উইদিন ইউর মিন, অপশন নাম্বার সি তে আছে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন 7 নম্বর কোয়েশ্চেন। 7 নম্বর কোয়েশ্চেনটা এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আসা একটা প্রশ্ন, তাই তো? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আসা একটা প্রশ্ন। আমরা এখানে যারা এখানের মধ্যে জয়েন করেছে বা সলিউশনটা নিচ্ছি, একটু রেসপন্স করবা যে তোমরা কোন অপশনটা দাগিয়েছো, একটু রেসপন্স করার চেষ্টা করো। আচ্ছা, এখানে লেখা আছে আমি এইমাত্র বিজ্ঞাপনটা দেখেছি। তো বিজ্ঞাপন নিশ্চয়ই কোনো কিছু সম্পর্কে করা হয়।
ধরো কোনো একটা কোচিং সেন্টারের প্রমোশন সম্পর্কে, যেমন লিজেন্ড কেয়ারের একটা সেকেন্ড টাইম ব্যাচ অলরেডি চালু হয়েছে, এই সেকেন্ড টাইম নিয়ে আমরা একটা বিজ্ঞাপন দিয়েছি। তার মানে বিজ্ঞাপনটা কিসের সম্পর্কে? সেকেন্ড টাইম ব্যাচ সম্পর্কে, মানে অ্যাবাউট সেকেন্ড টাইম ব্যাচ, তাই তো? তার মানে আমরা এখানের মধ্যে বলবো অপশন নাম্বার বি, অ্যাবাউট আ চাইনিজ বুক। এখানে সেকেন্ড টাইম ব্যাচের জায়গায় চাইনিজ বুক লেখা আছে। তার মানে এটাও প্রিপোজিশন, মানে মেমোরাইজিং পার্ট থেকে আসা একটা প্রশ্ন, তবে খুবই সহজ প্রশ্ন। আশা করা যায় তোমরা এটা সঠিক উত্তরই দিয়েছো। আচ্ছা, এই যে 8 নম্বর কোয়েশ্চেন, প্রশ্নটা টেন্স থেকে আসছে, তাই না? প্রশ্নটা টেন্স থেকে আসছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ওই যে বিন এবং গানের ব্যবহার, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বিন এবং গানের ব্যবহার। কোনো একটা জায়গায় ভ্রমণ করেছো কিনা এ জাতীয় প্রশ্ন করার ক্ষেত্রে আমরা ব্যবহার করি বিন। যেমন আমরা বলি, তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো? হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার? তুমি কি কখনো সিলেটে গিয়েছো? হ্যাভ ইউ এভার বিন টু সিলেট? তুমি কি কখনো ঢাকা গিয়েছো? হ্যাভ ইউ এভার বিন টু ঢাকা? এই যে প্রশ্নটা চলে আসছে, হ্যাভ ইউ এভার বিন, কত নম্বর অপশনে আছে? অপশন নাম্বার বি তে আছে। আশা করা যায় এই প্রশ্নটা তোমরা সবাই সঠিক উত্তর দিয়েছো। আচ্ছা, এবার আমাকে একটু কমেন্ট করে জানাও তো 9 নম্বর প্রশ্নের উত্তরটা কি দাগিয়েছো তোমরা? ডু ইউ নো দ্য ইম্পর্টেন্স, ডু ইউ নো দ্য ইম্পর্টেন্স ড্যাশ ক্লিন ওয়াটার? ডু ইউ নো দ্য ইম্পর্টেন্স ড্যাশ ক্লিন ওয়াটার? আচ্ছা, মনে রাখবা ইম্পর্টেন্স এর আগে দেখো একটা দি আছে। আমি একটা সূত্রের কথা তোমাদেরকে বলেছিলাম যে দি প্লাস ইম্পর্টেন্স, এটা হচ্ছে একটা নাউন, তাই না? ইম্পর্টেন্স এটা একটা নাউন, আর তারপরে শূন্যস্থান। তো আমরা জানি দি এবং নাউনের পরে কিন্তু আমরা অফ বসাই, অর্থাৎ দি এবং অফ এর পরে কে বসে? নাউন বসে। দি প্লাস নাউন প্লাস অফ, তার মানে দি ইম্পর্টেন্স অফ। কেমন? কত নম্বর অপশনের মধ্যে এটা আছে একটু কমেন্ট করে জানাও। কত নম্বর অপশনের মধ্যে আছে? অপশন নাম্বার সি এর মধ্যে আছে। আমি দেখতে পাচ্ছি এখানের মধ্যে তাবাসসুম কমেন্ট করেছে অলরেডি, অপশন নাম্বার সি এর মধ্যে আছে। ও, অপশন নাম্বার সি এর মধ্যে আছে, ফাইন। এবার আমরা চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার কত গেল? কোয়েশ্চেন নাম্বার কত গেল? 9 গেল। এবার আসো কোয়েশ্চেন নাম্বার 10। এবার আসো কোয়েশ্চেন নাম্বার 10। আচ্ছা বলো দেখি 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা কি হতে পারে? ফাইন্ড দ্য কারেক্ট স্পেল ওয়ার্ড, ফাইন্ড দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড, অর্থাৎ এখানে সঠিক অ্যান্সার কোনটা? সঠিক অ্যান্সার কোনটা? আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এখানে সঠিক বানান, মানে সঠিক বানান কোনটা? অপশন নাম্বার এ তে লেখা আছে অ্যাডাল্টারেট। অ্যাডাল্টারেট, এখানে স্পেলিংটা টাইপ করতে গিয়ে ভুল টাইপ করেছে। অ্যাডাল্টারেট আমাদের আজকে প্রশ্নপত্রে যেটা ছিল ওটাই অ্যান্সার, ADULTERATE। এখানে এনটা ভুলে চলে আসছে, এনটা হবে না, মূল প্রশ্নপত্রে এনটা ছিল না। তার মানে সঠিক বানান হচ্ছে অ্যাডাল্টারেট। অ্যাডাল্টারেট শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুর মধ্যে ভেজাল দেয়া। বুঝতে পারছো বিষয়টা? মানে ভেজাল দিয়ে সেটাকে দূষিত করে ফেলা, এটাকে আমরা বলি অ্যাডাল্টারেট। কেমন? অ্যাডাল্টারেট। বাকি বানানগুলো ভুল, বাকি যে অপশনগুলো দেখতে পাচ্ছ এগুলো ভুল। সঠিক উত্তর অপশন নাম্বার এ। গতকালকে ক্লাসে আমি টেন্সের কথা বলেছিলাম, গতকালকে সাজেশন ক্লাসে দেখো টেন্স থেকে দুটো প্রশ্ন অলরেডি আমরা পেয়ে গেছি। কেমন? আমি বলেছিলাম যে টেন্স খুবই গুরুত্বপূর্ণ এবং টেন্স থেকে প্রশ্ন থাকবেই। গতকালকে আমার লাইভটা কিন্তু এখনো সেভ আছে, এই পেজের মধ্যেই সেভ আছে, তোমরা চাইলে পেজ থেকে দেখে নিতে পারো। যা যা বলেছি, মানে আমি যা যা আউটলাইন দিয়েছি, আলহামদুলিল্লাহ ওখান থেকে বেশ কিছু প্রশ্ন, বেশ কিছু টপিক কিন্তু তুমি সরাসরি পেয়ে গেছো। তো যাই হোক, এখানে বলা হয়েছে আইডেন্টিফাই দ্য টেন্স ইউজড ইন দ্য ফলোইং সেন্টেন্স, শি স্পিক্স ওয়েল। স্পিক্সটা হচ্ছে V1, V1 মানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর মডার্ন গ্রামারে প্রেজেন্ট ইনডিফিনিট শব্দের একটা সমার্থক শব্দ হচ্ছে সিম্পল প্রেজেন্ট। প্রেজেন্ট ইনডিফিনিট না বলে এটাকে বলা হয় সিম্পল প্রেজেন্ট। তাহলে বলো দেখি এখানে উত্তর কোনটা হতে পারে? এখানে উত্তর কোনটা হতে পারে? ডেফিনেটলি এখানের মধ্যে উত্তর হচ্ছে অপশন নাম্বার বি, এই যে সিম্পল প্রেজেন্ট। পেয়েছো? অপশন নাম্বার বি তে আছে সিম্পল প্রেজেন্ট, দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, অলরাইট। আচ্ছা, আমি গতকালকে যখন লিটারেচার নিয়ে যখন আমি 1 মিনিট বা 2 মিনিট কথা বলেছি, তখন সবার আগে কিন্তু আমি সনেট শব্দটা উচ্চারণ করেছিলাম গতকালকে, মনে আছে? সনেট, মানে আল্লাহর কি অশেষ রহমত, ওই সনেটটাই কিন্তু আজকের পরীক্ষায় আসছে। দেখছো, গতকালকে আমি সনেট বলেছি, আমার লাইভ ক্লাসে এখনো এটা সেভ আছে, তোমরা দেখে নিবা। দেখো সনেটটা চলে আসছে। দেখো লেখা আছে, ইন এলিজাবেথান পোয়েট্রি হোয়াট ইজ দ্য টার্ম ফর এ 14 লাইন পোয়েম উইথ এ স্পেসিফিক রাইম স্কিম এন্ড স্ট্রাকচার। আচ্ছা, 14 লাইনের যে কবিতাগুলা, যে স্ট্রাকচারটা, এটাকে আমরা মূলত কবিতার ভাষায়, মানে ফিগার অফ স্পিচের ভাষায়, এটাকে আমরা বলি সনেট। এই যে অপশন নাম্বার সি তে আছে সনেট। কেমন? ওকে,
এবার চলে আসি কোয়েশ্চেন নাম্বার 13। কোয়েশ্চেন নাম্বার 13 খুবই খুবই কমন একটা স্টোরি। মনে আছে গতকালকে বলেছিলাম যে কোন উপন্যাস কে লিখেছেন, কোন কবিতা কোন কবি লিখেছেন, এটা একটু ভালো করে স্টাডি করবা, কারণ এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। যেমন এখানে লেখা আছে দ্য গিফট অফ দ্য ম্যাগি। গিফট অফ দ্য ম্যাগি এটা খুবই জনপ্রিয় একটা গল্প, ঠিক আছে। এটা লিখেছিলেন ও হেনরি। অপশন নাম্বার বি তে আছে ও হেনরি। কারা কারা এটা সঠিক উত্তর দিয়েছো একটু কমেন্ট করে জানাও। ও হেনরি কারা কারা বলেছো একটু কমেন্ট করে আমাকে একটু জানাও। ওকে, আচ্ছা এবার চলে আসো। ইটস রেইনিং আউটসাইড, বাইরে বৃষ্টি হচ্ছে। ইউ নিড ড্যাশ অ্যান আমব্রেলা। ইউ নিড টু ব্রিং অ্যান আমব্রেলা নাকি ইউ নিড ব্রিং অ্যান আমব্রেলা? দেখা আমি বাকি দুটো অপশন একটু দেখি। অপশন নাম্বার সি এবং ডি। অপশন নাম্বার সি এবং ডি। অপশন নাম্বার সি তে আছে ভার্বের বেস ফর্ম, ডি তে আছে পাস্ট টেন্স। অপশন নাম্বার এ তে আছে ইনফিনিটিভ, বি তে আছে ব্রিঙ্গিং। তোমাদেরকে গতকালকে আমি বলেছিলাম অবশ্যই তোমরা কোন কোন শব্দের পরে ইনফিনিটিভ হয় ওটা একটু মুখস্থ করে যাবা বা একটু রিভাইজ করে যাবা। মনে আছে আমি বলেছিলাম যে ইনফিনিটিভ এবং জেরান্ড থেকে শুধু শব্দগুলো পড়ে যাবা, যে কোন জেরান্ড কোন শব্দের পরে আইএনজি হয় বা কোন ফ্রেজের পরে আইএনজি হয়, আবার কোন শব্দের পরে ইনফিনিটিভ হয়, এটা একটু পড়ে যেতে বলেছিলাম এবং তাই এসেছে। ইনফিনিটিভ থেকেও আসছে আবার জেরান্ড থেকেও আসছে, ঠিক যা যা বলেছে তাতেই কিন্তু এসছে। তো দেখো এখানে জানি যে ওয়ান্ট, এক্সপেক্ট, নিড এই ভার্বগুলোর পরে কিন্তু ইনফিনিটিভ প্লেস করতে হয়। এখানে নিড কিন্তু মোডাল হিসেবে বসে নাই, নিড এখানে মেইন ভার্ব হিসেবেই বসেছে। তার মানে আমরা এখানের মধ্যে নিডের পরে আইএনজি বলবো না, নিডের পরে ইনফিনিটিভ বলবো, বলতে হবে টু ব্রিং। আচ্ছা এবার আমরা চলে যাব কোয়েশ্চেন নাম্বার 15, 15 নাম্বার কোয়েশ্চেন। এটা তোমরা কোনো বই না পড়লেও কিন্তু তোমাদের পারা উচিত। কোনো বই তোমরা পড়ো নাই সেই ক্ষেত্রেও তোমাদের কিন্তু এটা পারা উচিত। যেমন এখানে লেখা আছে হু রোড দ্য ফ্যান্টাসি নভেল হ্যারি পটার। হ্যারি পটার এটা কে লিখেছেন? এটা খুবই খুবই জনপ্রিয়। হ্যারি পটার তো তোমরা সবাই দেখছো, কম বেশি সবাই দেখছো, হ্যারি পটারের গল্প পড়ছো বা মুভি দেখছো, তাই না? এটা লিখেছেন জে কে রাউলিং, ঠিক আছে, যে জে কে রাউলিং। এই জে কে রাউলিং এখানে প্রশ্নটা আরেকটু কনফিউজ করতে পারতো যদি অপশন নাম্বার বি তে এম কে রাউলিং দিয়ে দিত, তাহলে বিষয়টা কিন্তু আরো ইন্টারেস্টিং হতো। আমরা জানি এম কে রাউলিং এটা উনি কিন্তু আ মাদার ইন ম্যানভেল, অর্থাৎ ওই যে জেরির যেই উপন্যাসটা ওটা লিখেছিলেন এম কে রাউলিং, আর হ্যারি পটার যেটা ওটা লিখেছেন জে কে রাউলিং। সো প্রশ্নটা ইচ্ছাকৃতভাবে কনফিউশন তৈরি করে নাই, একদম সাধারণভাবেই জে কে রাউলিং এর নামটা দিয়ে দিচ্ছে। সো আশা করা যায় আমরা প্রত্যেকেই এটা সঠিক উত্তরটা দাগাতে পেরেছিলাম, রাইট? আচ্ছা এবার চলে আসো কোয়েশ্চেন নাম্বার 16, 16 নাম্বার কোয়েশ্চেন। 16 নম্বরে লেখা আছে which one of the following is the synonym of the word skill? আমরা জানি স্কিল বলতে আমরা দক্ষতাকে বুঝি, ঠিক আছে, দক্ষতা, সামর্থ্য, কেমন কোন একটা বিষয়ে তোমার যে তোমার মানে এক্সপার্টনেস ওটাকে বোঝানো হয়। সো এইটার সমার্থক শব্দ হবে হচ্ছে তোমার এই যে এটা অপশন নাম্বার ডি তে আছে ক্রাফটম্যানশিপ। ক্রাফটম্যানশিপ মানে হচ্ছে নিপুণতা, কোন বিষয়ে তোমার নিপুণ দক্ষতা রয়েছে বা দক্ষতা রয়েছে, এই ক্ষেত্রে আমরা ক্রাফটম্যানশিপ এই শব্দটাকে রিপ্লেস করি আর কি, ঠিক আছে। এটা আসলে একটু অপ্রচলিত সিনোনিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের মতো ভর্তি পরীক্ষায় এই জাতীয় শব্দ দেওয়াটা খুব একটা সমীচীন হয়েছে বলে আমি মনে করি না, বাট তারপরও এটা দিয়েছে, যদিও এই শব্দটা আমাদের বর্তমান যে ল্যাঙ্গুয়েজে খুব বেশি আমরা কিন্তু দেখতে পাই না। আচ্ছা এনিওয়ে, এবার আসো, আমি যখন অ্যাডজেক্টিভ পড়ানো শুরু করছিলাম গতকালকে আমি কিন্তু তোমাদেরকে জাস্ট দুইটা রুল বলছিলাম, একটা হচ্ছে অ্যাডজেক্টিভের বেসিক, আরেকটা বলেছিলাম এনাফের ব্যবহার, পাশাপাশি হাইফেনেটেড অ্যাডজেক্টিভ এটাও বলেছিলাম। তার মানে দুইটা না, সরি তিনটা রুলের কথা বলেছিলাম। তিনটা রুল থেকে একটা রুল চলে আসছে, সেটা হচ্ছে এই যে কোথায় গেল প্রশ্নটা, কোথায় গেল, কত নম্বর কোয়েশ্চেন, এই যে 17 নম্বর কোয়েশ্চেন। 17 নম্বর প্রশ্নটা কিন্তু অলরেডি চলে আসছে, গতকালকে ক্লাস থেকে সরাসরি চলে আসা। অ্যাডজেক্টিভের তিনটা রুল বলেছি, তার মধ্যে একটা রুল চলে আসছে। তো দেখতেই পাচ্ছ স্ট্রং, স্ট্রং হচ্ছে মূলত একটা অ্যাডজেক্টিভ। তো আমরা জানি অ্যাডজেক্টিভের পরেই কিন্তু এনাফ বসাতে হয়, অ্যাডজেক্টিভ প্লাস এনাফ, অ্যাডজেক্টিভ প্লাস এনাফ, স্ট্রং প্লাস এনাফ, স্ট্রং এনাফ। কত নম্বর অপশনে এনাফ আছে? অপশন নাম্বার সি এর মধ্যে তাকায় দেখো, অপশন নাম্বার সি তে কিন্তু এনাফ দেয়া আছে। তার মানে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর অপশন নাম্বার সি। আচ্ছা এবার দেখো 18 নম্বর প্রশ্ন। আমি তোমাদেরকে বলেছিলাম যে কোন কোন শব্দের পরে জেরান্ড হয়, মানে কাদের পরে জেরান্ড হয় ওটা পড়ার জন্য। তো দেখা যাক 18 নম্বরের উত্তর তোমরা কি দাগিয়েছো, একটু কমেন্ট করে আমাকে একটু জানাও তো যে 18 নম্বর প্রশ্নের উত্তর তোমরা কোনটা দাগিয়েছো, আমাকে একটু কমেন্ট করে তোমরা একটু সবাই প্রত্যেকে একটু কমেন্ট করে জানাও। 18 নম্বর প্রশ্নের উত্তর তোমরা কোনটা দাগিয়েছো আমাকে একটু কমেন্ট করে প্রত্যেকে একটু জানান যে 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটা হয়েছে। এভরিবডি
18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটা হয়েছে প্রত্যেকে আমাকে একটু কমেন্ট করে জানান। আজকে জিকে সলভটাও আমি দিয়ে দিব। আজকে থেকে আমি সাধারণ জ্ঞান পড়ানো শুরু করলাম। আচ্ছা, আমাদের 4 নাম্বার প্রশ্নটার টাইপিং মিস্টেক হয়েছে সম্ভবত। কোয়েশ্চেন নাম্বার 4 ওটার টাইপিং মিস্টেক হয়েছে। মূল প্রশ্নের মধ্যে কি ছিল সেটা একটু চেক করতে হবে সবাইকে। এক্সাম্পলড ছিল, এক্সাম্পলড টাইপ করতে ভুল করছে রবিশ। আচ্ছা, আচ্ছা এখানে আমরা ছোট্ট একটা কারেকশন দিব, আমরা আমরা প্রত্যেকে একটু খেয়াল করি। আগে আমরা প্রশ্নগুলো একটু সলভ করে ফেলি, তারপর হচ্ছে আমরা একটা কারেকশন দিব। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এবার আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকে এ বলতেছো। 18 নম্বর প্রশ্নের উত্তর তোমরা এ বলতেছো। কেন এ বলতেছো? ওয়াই 18 নম্বরে এ কেন বলতেছো? আচ্ছা, অনেকে ডি বলতেছো। 18 কি ডি হবে? এটা কিছু হইলো কিছু? আচ্ছা, অনেকে আচ্ছা এক একজন এক একটা বলতেছো। এবার একটু মনে রাখবা এখানে একটা ফ্রেজ আছে উইথ অ্যান আই টু। আচ্ছা, এইটা না দিয়ে যদি এইভাবে দিত উইথ এ ভিউ টু, যদি এরকম থাকতো লুক ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু, কেমন? লুক ফরওয়ার্ড টু। খেয়াল করো, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এগুলার পরে কিন্তু আইএনজি বসে। উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এদের পরে কিন্তু আইএনজি বসে, তাই না? তো ঠিক একইভাবে উইথ এ ভিউ টু এটার একটা সমার্থক ফ্রেজ হচ্ছে উইথ এন আই টু। মনে থাকবে, উইথ এন আই টু, উইথ এ ভিউ টু, অ্যাকাস্টম টু, অ্যাডজাসেন্ট টু, অবজেক্ট টু, লুক ফরওয়ার্ড টু, এই জাতীয় ফ্রেজগুলোর পরে আমরা জেরান্ট বসাই, মানে ভার্ব প্লাস আইএনজি বসাই। সো দেখতেই পাচ্ছ অপশন নাম্বার সি তে ভার্ব প্লাস আইএনজি আছে, বিল্ডিং আছে। খেয়াল করেছো? তার মানে যারা যারা অপশন নাম্বার সি দিয়েছো তাদের উত্তরটা কারেক্ট হয়েছে। ওকে, আচ্ছা এবার চলে আসো কোয়েশ্চেন নাম্বার 19 নাম্বার প্রশ্ন। এটার উত্তরটা কি দেখাইছো সবাই একটু কমেন্ট করো তো। হি টার্ন ড্যাশ মাই প্রপোজাল, মানে তুমি কি বুঝতে পারতেছো যে সে প্রপোজালটাকে কি করেছে? এখানে অবশ্যই আমাদের গ্রুপ ভার্বের একটা বিষয় এখানে চলে আসে। টার্ন শব্দের সাথে যদি ডাউন বসায় দাও, ডাউন, টার্ন ডাউন, যার অর্থ হচ্ছে প্রত্যাখ্যান করা, কোনো কিছু রিজেক্ট করা। তার মানে ভদ্রলোক আমার প্রস্তাবনাটা উনি কি করেছেন? উনি প্রত্যাখ্যান করেছেন। তার মানে হি টার্ন ডাউন মাই প্রপোজাল। তার মানে যারা যারা এখানে মধ্যে ডাউন বলেছো তাদের উত্তরটা কারেক্ট। অপশন নাম্বার এ যারা যারা বলেছো তাদের উত্তরটা কারেক্ট। আচ্ছা, এবার লাস্ট 20 নাম্বার কোয়েশ্চেন। আই স আ ম্যান ড্যাশ অন দ্য রোড। পার্টিসিপলের ব্যবহার তোমাদেরকে গতকালকে বলেছিলাম না পড়ার জন্য, ইনফিনিটিভ পার্টিসিপল জেরান্ট। আমি কিন্তু একদম লিখে দিয়েছিলাম পুরো ইনফিনিটিভ পার্টিসিপল জেরান্ট। 3টা টপিক থেকে প্রশ্ন আসছে, ইনফিনিটিভ থেকে একটা আসছে, জেরান্ট থেকে একটা আসছে, পার্টিসিপল থেকে একটা আসছে, এবং এটা প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার। ঠিক আছে, সো যেহেতু লোকটা নিজেই দাঁড়িয়েছিল এই সেন্সে আমরা এখানে স্ট্যান্ডিং বলবো। আই স আ ম্যান স্ট্যান্ডিং অন দ্য রোড, আই স আ ম্যান স্ট্যান্ডিং অন দ্য রোড। আচ্ছা, সো আমাদের মোটামুটি 1 থেকে 20 পর্যন্ত সলভ করা হলেও একটা প্রশ্নের উত্তর এখানে টাইপিং ভুল আসছে। সো আমি সেই প্রশ্নটা তোমাদেরকে একটু দেখাচ্ছি, তোমরা একটু খেয়াল করো। এই যে 4 নাম্বার প্রশ্ন, 4 নাম্বার প্রশ্ন, আমি একটু আগে আমি পিসিতে গিয়ে মূল প্রশ্নটা আমি রিচেক করেছি। তোমাদের মূল প্রশ্নের মধ্যে কিন্তু এক্সাম্পটেড ছিল না, মূল প্রশ্নের মধ্যে ছিল এক্সাম্পলড। বোঝা গেছে? এক্সাম্পলড মূল প্রশ্নের মধ্যে ছিল এক্সাম্পলড। কেমন? আচ্ছা, তাইলে এখানের মধ্যে সঠিক উত্তর 4 নাম্বার প্রশ্নে সঠিক উত্তর তোমরা কোনটা দাগিয়েছো? আমি এটা অলরেডি রিচেক করেছি। এখানে আমাদের আমরা এক্সট্রিমলি সরি, এখানে আমাদের টাইপিং এ ছোট্ট একটা মিস্টেক হয়েছে, টাইপিং এ ছোট্ট একটা মিস্টেক হয়েছে। আমাদের এখানে এক্সাম্পলড ছিল, মূল প্রশ্নের মধ্যে এক্সাম্পলড ছিল, আর এখানের মধ্যে এক্সাম্পটেড আসছে, এটা হবে এক্সাম্পলড। এক্সাম্পলড, এক্সাম্পল আর এক্সাম্পটেড দুটোর মধ্যে পার্থক্য আছে। তো আমি দেখেছি এখানে এক্সাম্পটেড লেখা, এক্সাম্পটেড মানে হচ্ছে অব্যাহতি পাওয়া, তাই তো? তো এক্সাম্পটের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেটা বসার কথা সেটা হচ্ছে ফ্রম। কিন্তু যদি এখানে এক্সাম্পটেড না থাকে, এক্সাম্পল থাকে, এক্সাম্পলের সাথে কিন্তু আর ফ্রম হবে না, এক্সাম্পলটার সাথে হবে হচ্ছে অফ, এক্সাম্পল অফ।
বোঝা গেছে? সো কারা কারা এখানে অফ দিয়েছো তারা একটু কমেন্ট করে জানিয়ে দাও। কারা কারা অফ দিয়েছো তারা একটু জানিয়ে দাও। ঠিক আছে, 4 নাম্বার প্রশ্ন, আমাদের প্রশ্নপত্রে এখানে ছোট্ট একটা ভুল ছিল, আমি কারেকশন করে দিয়েছি। মূল প্রশ্নপত্রে এক্সাম্পল ছিল, এক্সাম্পলটার সাথে হবে হচ্ছে অফ, আর যদি এক্সাম্পট থাকতো তাহলে হতো হচ্ছে ফ্রম। বোঝা গেছে? সো যাই হোক, আমরা 1 থেকে 20 পর্যন্ত 20টা প্রশ্নের মধ্যে তোমাদের কার কয়টা হয়েছে একটু কমেন্ট করে জানাও তো। 20টা প্রশ্নের মধ্যে কার কয়টা হয়েছে এটা একটু কমেন্ট করে একটু জানাও। এভরিবডি প্রত্যেকে একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, আমি দেখি যে কার কয়টা হয়েছে, একটু কমেন্ট করে জানান যে 20টার মধ্যে কার কয়টা হয়েছে। তো যাই হোক, আমরা বাংলার অলরেডি সলিউশন নিয়ে নিয়েছি। বাংলায় 20টার মধ্যে কে কয়টা পেয়েছো কমেন্ট করো। ইংরেজিতে 20টার মধ্যে কয়টা হয়েছে কমেন্ট করো। কারণ দেখবা যে উত্তর এক এক জায়গায় এক এক প্রতিষ্ঠান এক এক ভাবে দিয়ে থাকে, কিন্তু আমি যেহেতু সরাসরি ব্যাখ্যা দিয়ে দিছি, ব্যাখ্যা দিয়ে তোমাদেরকে বুঝাই দিলাম, তার মানে আমি যা বলেছি এটা 100-এ 100 কারেক্ট, 100-এ 100 কারেক্ট। বুলেট মিস হবে কিন্তু এই ব্যাখ্যা মিস হবে না। যা বলেছি আজকে, যা কারেকশন দিয়েছি, এই 20টার ব্যাখ্যা এটাই হবে। সো এই 20টার মধ্যে কার কয়টা হয়েছে একটু কমেন্ট করে জানাও। এখন সাধারণ জ্ঞান, আমি তো আর সাধারণ জ্ঞানের শিক্ষক না ভাই, ঠিক আছে, কিন্তু সাধারণ জ্ঞান নামই তো তোমার সাধারণ। সো অ্যাজ এ টিচার অর অ্যাজ এ স্টুডেন্ট, সাধারণ জ্ঞান সম্পর্কে কিছুটা জ্ঞান তো আমাদের রাখাটা উচিত। তো আমি এখানে সাধারণ জ্ঞানের যে 20টা প্রশ্ন, তোমরা খালি উত্তরগুলো একটু চেক করো। এখানে লাল কালি দিয়ে লেখা আছে খন্দকার জিকে পৃষ্ঠা নাম্বার 1। দেখো মানে কতগুলা প্রশ্ন খন্দকার জিকে থেকে আসছে, খেয়াল করছো? 1টা 2টা 3টা, তারপর হচ্ছে তোমার কই গেল 4 5 6 7 8 9, তারপর হচ্ছে 10 10 11 12 13 13 14 15 16 17। OMG OMG, তার মানে বুঝতেই পারতেছো 20টা প্রশ্নের মধ্যে 17টা প্রশ্ন খন্দকার জিকে পৃষ্ঠার রেফারেন্স সহকারে দেওয়া আছে, একদম রেফারেন্স সহকারে দেওয়া আছে। সো তোমরা যদি বিশ্বাস না হয় তাহলে অবশ্যই রিচেক করতে পারো, ঠিক আছে, ফর ইউর পার্সোনাল স্যাটিসফ্যাকশন চেক করতে পারো। খন্দকার জিকে বইটা নাও, কেনার দরকার নাই, বাজার থেকে লাইব্রেরি থেকে নাও, নিয়ে পৃষ্ঠায় চলে যাও, দেখো এক্স্যাক্টলি এই তথ্যগুলো ওই পৃষ্ঠার মধ্যে দেওয়া আছে। তার মানে 20টার মধ্যে 17টা প্রশ্ন চলে আসছে। প্রথমটা ছিল জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ কে? আবু সাইদ। আচ্ছা, আশা করি এটা সবার হয়েছে। কোন তারিখে বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়? 8ই আগস্ট। 8ই আগস্ট না 9ই আগস্ট? 8ই আগস্ট। আচ্ছা, আমাকে একটু কারেকশন করে দিন, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আন্তর্জাতিক নারী দিবস, আন্তর্জাতিক নারী দিবস সম্ভবত কত বলেন দেখি? 8ই মার্চ। 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস, 8ই মার্চ। কোন সালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? কোন সালে প্রতিষ্ঠিত হয়? অনেকে এটা পড়ে যায় না যদিও, 1992 সালে। আচ্ছা, উন্নয়ন লক্ষ্য অভিষ্ট SDG এর লক্ষ্য কয়টি? খন্দকার জিকের 911 নম্বর পৃষ্ঠায় এটা রেফারেন্স দেওয়া আছে 17টি। আচ্ছা, কোন দেশের সমুদ্র বন্দর নেই? খন্দকার জিকের 811 নম্বর পৃষ্ঠায় রেফারেন্স দেওয়া আছে আফগানিস্তান। আফগানিস্তানে কোনো সমুদ্র বন্দর নাই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কবে গঠিত হয়? 191 পৃষ্ঠায় রেফারেন্স দেওয়া আছে নাই। মানে সহজ কথায় এটা সঠিক উত্তর ওইখানে যেটা দেওয়া আছে এটার সাথে ম্যাচ করে না, যে কারণে লিখে দিয়েছে নীল, মানে সঠিক উত্তরটা এখানে অনুপস্থিত। আই ডোন্ট নো, তোমরা জিকে স্পেশালিস্টের কাছ থেকে অ্যান্সারটা জেনে নিও। আচ্ছা, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা প্রফেসর ইউনুস কত সালে এবং কোন বিষয়ে নোবেল পুরস্কার লাভ করেন? এটা খন্দকার জিকের 5 নম্বর পৃষ্ঠার মধ্যে দেওয়া ছিল। সেটার উত্তরটা হচ্ছে 2006 সালে অর্থনীতিতে। এটা একদম কমন, এটা একটা বাচ্চা ছেলেও পারবে, ঠিক আছে। তোটা কি সমস্যা আছে? আচ্ছা, যাই হোক, এটার উত্তরে যদি কোনো সমস্যা থাকে আপনারা একটু কারেকশন করে নেবেন, ঠিক আছে, কারেকশন করে নেবেন, অথবা এই যে বইয়ের মধ্যে যাবেন। বিকজ আমি আগেও বলে দিচ্ছি, আমাদের যে জিকে টিচার উনি জ্যামে আটকায় আছেন, কারণ আজকে ন্যাশনালের পরীক্ষার কারণে এত জ্যাম, বেচারা এখনো পর্যন্ত আমাদের ফার্ম গেটে এসে পৌঁছাতে পারে নাই, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই আমি খালি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এরপরে যদি কনফিউশন থাকে, জিকে টিচার আলাদাভাবে এই জিকের উপর একটা সলিউশন ক্লাস নিয়ে নেবেন, আজকে নিয়ে নেবেন। আচ্ছা, মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে বিভক্ত করা হয়? 11টি সেক্টর, ঠিক আছে। আচ্ছা, শক্তির মূল উৎস কোনটি? সূর্য, ঠিক আছে। এটা আমি পারি, যদিও আমি আর্টস ব্যাকগ্রাউন্ড, বাট তারপর আমি এটা পারি। আচ্ছা, তারপর হচ্ছে কোন প্রাণী নিজের খাদ্য নিজেই তৈরি করে? এই কোন প্রাণী নিজের খাদ্য নিজেই তৈরি করে? মানুষ। এখানে মানুষের নাম লেখা আছে আর কি। মানুষ তো নিজের খাদ্য নিজে তৈরি করবে, এটাই স্বাভাবিক, কারণ মানুষকে বলা হয় আশরাফুল মাখলুকাত, অর্থাৎ সৃষ্টির সেরা জীব। সে যদি নিজের খাদ্য নিজে তৈরি করতে না পারে তাহলে সে কেন সেরা হবে? আচ্ছা, যাই হোক, স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়? 210 নম্বর পেজের রেফারেন্স অনুযায়ী উত্তরটা হচ্ছে 2 জনকে ভূষিত করা হয়। আচ্ছা, বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? ডিজাইনার
এটা বোধহয় সম্ভবত কামরুল হাসান, ঠিক আছে, কামরুল হাসান। এটা 280 নম্বর পৃষ্ঠায় রেফারেন্স দেওয়া আছে। কোন সালে সার্ক প্রতিষ্ঠিত হয়? সম্ভবত আমার জন্মেরও বহু বছর আগে, ঠিক আছে, 1985 সালে। তোমরা আবার আমার চুল কাঁচা পাকা দেখে মনে করো না যে আমার জন্ম 1985, ঠিক আছে, আমার জন্ম অনেক অনেক পরে, ঠিক আছে, আমি মানে জেনজি, 2000 সালে আমার জন্ম। আচ্ছা, যাই হোক। আচ্ছা, এবার চলে আসো 15 নম্বর। বাংলাদেশের জাতীয় সংসদের নির্ধারিত আসনে মহিলা সদস্যের সংখ্যা কত? এটা সবাই জানেন, যেহেতু রাজনীতি নিয়ে ছাত্ররা এখন যথেষ্ট সচেতন। 50টা আসন। আচ্ছা, এরপর হচ্ছে আপনার নবায়নযোগ্য জ্বালানি কোনটি? অবশ্যই সৌরশক্তি, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে বাংলাদেশে কোন সনে জাতিসংঘের সদস্য পদ লাভ করে? 1974, ঠিক আছে। খুবই সহজ দেখতে পাচ্ছি, মানে আমি নিজে পরীক্ষা দিলে তো আমার ইভেন খন্দকার জি কে পড়ারও দরকার ছিল না, আমি এমনিতেই পারতাম, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন বাংলাদেশের সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা অর্জিত হয় কোন খাত থেকে? অবশ্যই তৈরি পোশাক, রেডিমেড গার্মেন্টস। এটা বাংলাদেশের সবচেয়ে বেশি আমাদের ইনকাম জেনারেশন হয়, মানে আমাদের বেশি যেটা টাকা আসে, মানে বাইরের দেশে যে ডলারগুলো আসে সেটা কিন্তু তৈরি পোশাক থেকেই আসে, ঠিক আছে। আচ্ছা, পোশাক কারখানা যদি বন্ধ হয়ে যায় আমাদের জিডিপি কিন্তু অনেক অনেক ডাউন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বাংলাদেশের জাতীয় দিবস কোনটি? 26শে মার্চ। আচ্ছা, স্বাধীনতা দিবসের অপর একটা নাম হচ্ছে জাতীয় দিবস, ঠিক আছে। আমরা অনেকে এটাকে মিস্টেক করে ফেলি, প্রশ্নটাকে কনফিউজ করা হয়েছে। যদি স্বাধীনতা দিবস দিত সবাই তো এমনিতেই পারতো, তো ওইটা কি একটু রিপ্লেস করে বললো জাতীয় দিবস, ঠিক আছে। কনফিউজিং করছে, বাট পোলাপাইন তো অ্যান্সার দিছে। বাট অনেকে 16 ডিসেম্বর দাগে গেছে। 16 ডিসেম্বর হচ্ছে বিজয় দিবস বেটা, ঠিক আছে। জাতীয় দিবস হচ্ছে 26শে মার্চ। আর এই যে 21শে ফেব্রুয়ারি, এটা তো আমরা জানি যে আমাদের ভাষা শহীদ, তাই না, ওইটা হচ্ছে ওই দিনের বিষয়। আচ্ছা, 7ই মার্চ একটা বিশাল দিন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি করছিলেন না করছিলেন। আচ্ছা, যাই হোক। এবার হচ্ছে 20 নাম্বার। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে? দেখছেন টাইপটা একটু তাড়াহুড়া করে টাইপ করতে হয়েছে, কারণ হচ্ছে আপনারা জানেন যে পরীক্ষা হয়েছে 11টার সময়, ঠিক আছে। সো 2টার সময় লাইভ, মাঝখানে সময়টুকুতে খুব তাড়াহুড়া করে প্রশ্ন করে টাইপ করার কারণে এই ছোট্টখাটো একটু মিস্টেক হয়েছে। যেমন ইংরেজি প্রশ্নের 4 নাম্বার প্রশ্নটা একটু মিস্টেক হয়ে গেছে, এটার জন্য আমি তো বলেই দিলাম যে আমরা এক্সট্রিমলি সরি, আমি ব্যাখ্যাও দিয়ে দিয়েছি। আচ্ছা, বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে? আমরা জানি মৌলভীবাজার, অনেকে সিলেট বলে, আবার কেউ কেউ চট্টগ্রাম বলে। চট্টগ্রাম তো প্রশ্নই উঠে না, আমার নিজের দেশের বাড়ি চট্টগ্রাম, তো আমি জানি যে ওখানে কি পরিমাণ চা বাগান আছে। সিলেটের অনেকের ধারণা, বাট সিলেটও না, সবচেয়ে বেশি চা বাগান হচ্ছে আপনার মৌলভীবাজারে। এটাও আপনি পাবেন 337 নাম্বার পৃষ্ঠা খন্দকার জিকে। সো এই রেফারেন্স অনুযায়ী তোমাদের কার কয়টা হয়েছে? রেফারেন্স অনুযায়ী কার কয়টা হয়েছে? একজন দিচ্ছিল যে 16টা হয়ে গেছে। ওয়াও, হাসানের 16টা হয়েছে, তুলির 16টা হয়ে গেছে, আসমা। আচ্ছা, এবার বলো তো তোমাদের এই 3টা সাবজেক্ট মিলিয়ে 3 20 60, তাই তো, 20 20 20, এই 3টার মধ্যে 60-এর মধ্যে কার কত হয়েছে একটু কমেন্ট করে জানাই রাখো। বাংলা, ইংরেজি, জিকে 60 নাম্বার, এই 60 নাম্বারের মধ্যে তোমাদের কার কয়টা হয়েছে? একদম কোনো ভুল ভ্রান্তি ছাড়া কার কয়টা হয়েছে নিশ্চিত থাকো। 60-এর মধ্যে যাদের 45 প্লাস থাকবে, 45 প্লাস যাদের থাকবে, তারা তোমাদের কাঙ্ক্ষিত কলেজ, যেটা তুমি আশা করতেছো, ধরে নাও যে হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে আজকের পরীক্ষাটা হলো, অনেকে কিন্তু আজকে পরীক্ষা দিয়েছো মনে একটা ক্ষোভ থেকে, একটা ফ্রাস্ট্রেশন থেকে পরীক্ষা দিয়েছো। কারণ যদি জাতীয় বিশ্ববিদ্যালয় না হয় তাহলে তো তোমার এই বছরের পুরো শিক্ষা বর্ষটাই লস হয়ে গেল। এই দিকটা চিন্তা করে অনেকে আজকে ন্যাশনালে দিয়েছো। তবে আমরা খুব ভালো করেই জানি, যেহেতু আমি প্রায় মানে এক যুগেরও বেশি সময় মানে প্রায় 15 বছর প্লাস আমি এই লাইনে শিক্ষকতা করছি, আমি রায়হান বোরহান। সো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো যে অনেক শিক্ষার্থী, প্রায় 99% শিক্ষার্থী না 100% শিক্ষার্থীরই একটা স্বপ্ন থাকে পাবলিক বিশ্ববিদ্যালয়। পাবলিক বিশ্ববিদ্যালয় বলতে যে শুধু আমরা ঢাকা ভার্সিটিকে বুঝবো তা কিন্তু না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আছে, বিইউপি আছে, জগন্নাথ ইউনিভার্সিটি আছে, তাই না, তারপর হচ্ছে তোমার কুমিল্লা ইউনিভার্সিটি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা ইউনিভার্সিটি, অনেক বিশ্ববিদ্যালয় আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে। এগুলোতে পড়ার স্বপ্ন কম বেশি সবারই থাকে। তো যেহেতু অনেকের এখানে হয় নাই, এই কারণে না পারা অবস্থা অনেকে হয়তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছো, তো এটা দোষের কিছু না। তো যাদের টার্গেটই থাকবে যে না আমার রেজাল্ট খারাপ, এই কারণে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়বো, তারা পড়ো, কোনো সমস্যা নাই। কিন্তু তোমাদের যাদের রেজাল্ট ভালো আছে, অর্থাৎ এসএসসি এবং এইচএসসি তে যাদের জিপিএ ভালো আছে, কিন্তু ছোটখাটো কিছু ভুলের কারণে প্রথমবার বিশ্ববিদ্যালয়ের সুযোগ হয় নাই, তাদের উদ্দেশ্যে স্পেশালি আমার ব্যক্তিগত মতামত, এটা কোনো বিজ্ঞাপন না, এটা তোমার কোনো কি বলবো যে ব্যবসায়িক উদ্দেশ্যে বলা হচ্ছে না, আমার ব্যক্তিগত মতামত থাকবে এটাই যে তোমরা আরেকবার চেষ্টা করে দেখতে পারো।
অর্থাৎ যেহেতু তোমাদের আজকের পরীক্ষা শেষ, আজকে থেকে টানা তুমি আরো 8 মাসের মতো সময় তুমি হাতে পাবা। এই সময়টাকে কাজে লাগিয়ে তুমি চেষ্টা করো যে সেকেন্ড টাইম পরীক্ষা দিয়ে কোনো একটা পাবলিক ইউনিভার্সিটিতে তুমি টপার হতে পারো কিনা। তুমি যদি এখন থেকে প্রিপারেশন নাও, তুমি অবশ্যই টপার হবা। আর যাদের লক্ষ্য থাকে যে আমি টপার হব, মানে 1 থেকে 20-এর মধ্যে থাকবো, 1 থেকে 50-এর মধ্যে থাকবো, দেখবা যে তারা পৃথিবী উল্টায় গেলেও একটা সিট তারা পাবেই, 100% তারা পাবে। সো তোমরা এই টার্গেটটা নিয়ে যদি ধরো কোনো একটা কলেজে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কোনো একটা কলেজে তুমি ভর্তি হয়ে গেলা, অনার্সে ভর্তি হয়ে গেলা, ভর্তি হয়ে পাশাপাশি আগামী 8 মাস তোমার অনার্সের পড়ার পাশাপাশি তুমি সেকেন্ড টাইম একটা পাবলিক ইউনিভার্সিটির জন্য একটা ড্রাইভ দেওয়ার চেষ্টা করো। সেটা হতে পারে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, হতে পারে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, হতে পারে সেটা জিএসটি, হতে পারে সেটা বিইউপি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, ঠিক আছে, খুব ভালো মানের একটা ইউনিভার্সিটি। সো এই বিশ্ববিদ্যালয়গুলোতে তুমি একটু চেষ্টা করো, দেখো তোমার এটা ব্যাটে বলে ম্যাচ করে কিনা। আমার সাজেশন হচ্ছে দ্বিতীয়বার চেষ্টা করাটা বুদ্ধিমানের কাজ হবে। সো আমাদের আজকের লাইভ ক্লাসটা, আজকে প্রশ্ন সমাধান যে লাইভ ক্লাসটা, আমরা আজকের মতো এখানেই ক্লোজ করছি। আমরা একটু কমেন্ট বক্সে সবাই জানায় রাখবো 60টার মধ্যে কার কয়টা হয়েছে, বাংলা ইংরেজি জিকে 60টার মধ্যে কার কয়টা হয়েছে। যাদের 50+ হয়েছে আলহামদুলিল্লাহ, যাদের 40+ হয়েছে আলহামদুলিল্লাহ, যাদের 30+ হয়েছে তারা 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 অবশ্যই অবশ্যই মন খারাপ না করে দেখো, সামনে আরো বেটার অপরচুনিটি তোমার জন্য অপেক্ষা করছে নিশ্চয়ই। সো সেই পর্যন্ত আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। আসসালামু আলাইকুম।